প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা ও আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এসএটিভির প্রতিদিনের সান্ধ্যকালীন আয়োজন বেলা শেষে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান। বরাবরের মতোই থাকবো পুরোটা সময় জুড়ে। আর আমাদের সাথে আছেন প্রতিদিনের মতোই নতুন একজন অতিথি। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন আরজে এবং অভিনেতা মুশফিক আর ফারহান। আজ আমরা কথা বলবো তার সাথে। কেমন আছেন ভাইয়া? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি ভালো আছি এবং অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি বেলা শেষের আয়োজনে। অনেক ধন্যবাদ আপনাকেও এবং এসএটিভিকেও এত সুন্দর একটা প্রোগ্রাম করার জন্য। অনেক অনেক ধন্যবাদ। সম্বোধন করছিলাম অভিনেতা এবং আরজে বলে। আচ্ছা, আরজে যেহেতু বলেছি, সেই জীবনের কথা একটু জানতে চাই, কিভাবে শুরু হলো আরজে হিসেবে কাজ করা? আরজিংটা শুরু হয় মূলত 2015-তে। আচ্ছা। তো ওই সময় প্রথমে শখের বশত একটা ইচ্ছা ছিল যে একটু আরজিং করা। অনেক সময় অনেক ফ্রেন্ড সার্কেলরা বলতো যে আরজিদের ভালো লাগে, তা আমার কাছে মনে হলো যে হ্যাঁ আরজি হয়ে যায়, ঠিক আছে। তো ওইখান থেকে অডিশনটা দেওয়া, দেন ওইখানে কোনোভাবে হয়ে যায়। তারপর তো আরজিং এর যাত্রা শুরু হয়ে যায়। সেখান থেকে শুরু করে মোটামুটি ভালোই যাচ্ছিলাম। তারপর 2016-তে এসে হচ্ছে অ্যাক্টিং এ ঢোকা। আচ্ছা, অ্যাক্টিং এর গল্পটা কিন্তু পরে শুনবো। আগে আরজে গল্পটা, হ্যাঁ আরজে গল্পটা শুনি যে আরজে মানে হচ্ছে কথার রাজা। তাকে কথা দিয়ে কেউ আটকাতে পারবে না। অনেক বেশি কথা বলতে হয় সব সময়। না, কথা দিয়ে আটকাতে পারবে না বিষয়টা এরকম না, আপনি কিন্তু মাত্র আটকে দিলেন আমাকে, তাই না? আচ্ছা ওকে, সো কথার রাজা এবং অনেক বেশি কথা বলে বিষয়টা এরকম না। আমি যা বলছি আপনিও তা বলছেন, মানে সবাই তা বলে। আর যারা কি হয়তো আমাদের সময় কম থাকে, হ্যাঁ বিভিন্ন অ্যাড থাকে, খুব অল্প সময় কথা বলতে হয়। সো আমরা চেষ্টা করি যে যেই কথাগুলো আসলে 10 লাইনে বলা যায়, সেই কথাটা ঘুরিয়ে পিছিয়ে যদি আমরা 1 লাইনে বলতে পারি, আচ্ছা, সো সুন্দর করে ওইটা একটু রিপ্রেজেন্ট করাটাকেই আমার মনে হয় যে ওই জন্যই বলা হয় কথার রাজা। এখন কিন্তু অনেকেই নতুন প্রজন্মের সবাই কিন্তু এই প্রফেশনটার প্রতি অনেক বেশি আগ্রহী হচ্ছে। আপনার কাছে কি মনে হয়? অবশ্যই, যেমন আপনি দেখবেন লাস্ট টাইম অনেকটা রেডিওর অডিশন আমি দেখছিলাম, ওইখানে শত শত মানে খুব ইয়াং জেনারেশন এখানে আসছে, হ্যাঁ খুব ইন্টারেস্টেড। এবং আমাদের রেডিওতে হচ্ছে লাস্ট টাইম একটা অডিশনের মতো করা হয়। আচ্ছা, ওইখানে প্রচুর রেসপন্স ছিল, বিভিন্ন ইউনিভার্সিটি ছিল, হ্যাঁ এবং লিডিং যে সব ইউনিভার্সিটি সব ওইখান থেকে বেশিরভাগ স্টুডেন্ট আসছে। সো এইটা একটা টাইমে আরজেইংটা এক সময় আমাদের সময় কিন্তু মানে একটা ছিল যে আসলে শখের বশত করা। আচ্ছা, হ্যাঁ আমি কোনো জব শুরু করব, আমি আমার ক্যারিয়ারটা বেছে নিব, তার আগে হয়তো একটু পার্ট টাইম কিছু করি। বাট এখন কিন্তু ওই জায়গাটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আরজেইংটা রেডিও জকি বিষয়টা কমপ্লিটলি ক্যারিয়ার হিসেবে আসছে এখন। সো ওই জায়গাটা থেকে সবার ইন্টারেস্টটা খুব বেশি এবং রেসপন্স অনেক ভালো, আলহামদুলিল্লাহ। এবং আরজে হতে গেলে তো শুধু আরজে হওয়ার ক্ষেত্রে না, সবকিছুর ক্ষেত্রেই শেখার ব্যাপারটি আছে। এবং আরজে হতে গেলেও জানার কিন্তু অনেক বড় ব্যাপার আছে, কারণ ইনস্ট্যান্ট লাইভে অনেক কিছুই হচ্ছে। এবং এই যে শেখার ব্যাপারটি থাকে, আপনি কিভাবে নিজেকে প্রস্তুত করেছেন এবং এখন পর্যন্ত প্রস্তুত করছেন সব সময়? আমি যে কমপ্লিটলি একজন পারফেক্ট আরজে এটা বলবো না। আচ্ছা, আমার কাছে মনে হয় যে আমার আরজেইং এর চেয়ে রেডিও জকির বিষয়টাকে আমি নিয়েছি হচ্ছে এন্টারটেইনার হিসেবে। আমার কাছে মনে হয় যে মানুষের মন জয় করতে আসলে শুদ্ধ করে কথা বলতে হবে, ইংলিশ বলতে হবে, হ্যাঁ সুন্দর করে আমার ম্যানার নিয়ে মানে একেবারে কমপ্লিটলি কথা বলতে হবে, তা না হলে হবে না। গুছিয়ে সুন্দর করে একেবারে হ্যাঁ রিপ্রেজেন্ট করতে হবে, এরকম না। মানুষের মন জয় করতে হলে আপনার ইচ্ছা থাকতে হবে এবং আপনি কি মানুষকে দিচ্ছেন এবং কি আপনি হচ্ছে আপনার কাজটা হোক বা আপনি যে কথাটা বলছেন এখান থেকে মানুষ বিষয়টা কিভাবে নিচ্ছে, মানুষের ভিতরে ঢুকে গিয়ে মানুষের মনের কথাগুলো নিয়ে কাজ করতে হয়। হ্যাঁ, তো এটা নিয়ে আমি কাজ করছি। আর ছোটবেলায় আমার আসলে কথা বলা খুব ঝামেলা ছিল, লাইক আমি তোতলা টাইপের ছিলাম। আচ্ছা, হ্যাঁ এটা আমি অনেক ইন্টারভিউতে বলেছি। সো আমার বাবার একমাত্র ছেলে আমি, বাবা খুব টেনশনে কাজ করতো যে একটা ছেলে তোতলা কথা বলতে পারে না। মা তো বলতো যে হ্যাঁ ওরকম একটা অন্যরকম একটা কাজ করতো। সো যাই হোক, পরে ওটা আমি যখন বড় হয়েও একটু ছিল আমার, বাট আমি অনেক চেষ্টা করেছি। আমি ইউটিউব দেখতাম, হ্যাঁ ইউটিউবে কিভাবে আসলে ঠিক করা যায় বা এইটা কি হবে। তখন আমি একটা সময় বুঝতে পারলাম আসলে এই বিষয়টা কমপ্লিটলি হচ্ছে যখন আমি মানুষের সাথে কথা বলতে যাই, তখনই আনুন কারোর সাথে, ফ্রেন্ডের সাথে হচ্ছে না। তার মানে জড়তা কাজ করে আমার। সো ওই জড়তাটা কিভাবে কাটাতে হবে, মানুষের সাথে বেশি বেশি কথা বলতে হবে, এই শুরু করি মানুষের সাথে বেশি বেশি কথা বলা। আর শেখার জায়গাটা এখনো শিখছি। আমার মনে হয় না যে পারফেক্টলি কেউ বলতে হবে যে আমি কমপ্লিটলি ফাইন বা আমি সবকিছু শিখে ফেলেছি। সো এখনো শিখছি, আরো শিখবো সামনে। এই তো ভুল ত্রুটি হবেই, তার পাশাপাশি চেষ্টা করছি ভালো কিছু করার জন্য। এবং সব সময় ভালো কাজের চেষ্টা থাকতে হবে। অবশ্যই, হ্যাঁ। এই যে আপনি যখন শো করা শুরু করেছিলেন, আপনার প্রথম শো ছিল কোনটি? প্রথম শো ছিল দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত আমি একটা শো করতাম। আচ্ছা, হ্যাঁ কোন রেডিওতে ছিলেন আপনি? রেডিও নেক্সট, এখনো রেডিও নেক্সটে আছি। রেডিও নেক্সট 3.2 FM এ আছি আমি এখনো, শুরু থেকে এখনো আছি।
সো ভালোবাসার জায়গাটা থেকেই থাকা। আচ্ছা আর ওইখানে দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত শো করতাম। আচ্ছা, টানা 3 ঘন্টা কাজ করতে হয়েছে? 3 ঘন্টা টানা, বাহ। ঠিক আছে। এবং দেখবেন যখন, এবং ওই সময় রেডিও নেক্সটটা ছিল কমপ্লিট নিউ, ঠিক আছে, আমিও নতুন, আমার রেডিও নতুন, ঠিক আছে, দুজনেই হচ্ছে নিউ বর্ন। তো ওই সময় দেখবেন নতুন একটা রেডিওতে কিন্তু অ্যাড কম থাকে, হ্যাঁ, তার মানে আরজেদের কথা বলতে হয় বেশি, অনেক বেশি, হ্যাঁ। গান আমি যে সবসময় বেশি প্লে করব তাহলে কিন্তু ওইভাবে লিসেনার পাওয়া যাবে না। সো আমার কি আচ্ছা। করতে হয়, বেশি কথা বলতে হবে। তো আমি কি করলাম, তো ওই 3 ঘন্টাতে কিন্তু তখন দেখা যেত আমার 2-2.5 ঘন্টা কথা বলতে হচ্ছে। আচ্ছা, ঠিক অনেক আছে? কঠিন একটি কাজ। খুব কাজ। একটা গানের পর পর লিঙ্ক দিতে হচ্ছে, 10 মিনিট 15 মিনিট করে লিঙ্ক দিতে হচ্ছে, আবার হয়তো একটা গানে যাচ্ছি, ছোট একটা গানে যাচ্ছি, মানে চেষ্টা করেছি একদম নতুন অবস্থায় ভালো পারফর্ম করার জন্য। তো তারপরে আমার কাছে একটা সময় মনে হলো যে রেডিওর একটা আরজে বা রেডিও জকি, সে শুধুমাত্র রেডিওতে বসেই কাজ করবে, মাইক্রোফোনে বসেই কাজ করবে, বিষয়টা আসলে এমন না, আচ্ছা, আচ্ছা। কমপ্লিট এরকম না। এবার আমি কি করলাম, এবার তো প্রতিটা চ্যানেল একটা করে ফ্যান পেজ থাকে, সো ওটা আমাদেরও জি, জি। রেডিও নেক্সটেরও ফ্যান পেজ আছে, কিছু সোশ্যাল কাজ করা শুরু করলাম। আচ্ছা, এই সোশ্যাল অ্যাওয়ারনেসের ব্যাপারে কিন্তু আরো ডিটেইলে শুনবো। Okay, no ছোট্ট problem. বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে ফিরে আসি। ওকে। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি এক্ষুনি, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের এই আয়োজনে। আপনাদের সাথে আছে আমি অর্চি রহমান, আর আমাদের সাথে আছেন আরজে এবং অভিনেতা মুশফিক আর ফারহান। কথা বলছিলাম তার সাথে, চলে যাচ্ছে আবারও তার কাছে। জি, সোশ্যাল অ্যাওয়ারনেসের গল্প আপনি বলছিলেন, কিভাবে সেই যাত্রাটা শুরু হলো, সেই কাজটি করা শুরু করলেন আপনি? আচ্ছা, সোশ্যাল অ্যাওয়ারনেসের বিষয়টা নিয়ে আমার কাজ করার প্ল্যান অনেক আগে থেকেই ছিল। আচ্ছা, হ্যাঁ, আমার কাছে সবসময় যেমন আমি এখনো যখন মানে এখনো চেষ্টা করি একটু পাবলিক প্লেসে যাওয়ার জন্য, হুটহাট করে দেখা যায় যে আমি অনেক সময় রাস্তা দিয়ে, যেমন ধরেন আমার অফিস থেকে মহাখালী, আচ্ছা। আমি হেঁটে হেঁটে, আমার বাসা হচ্ছে বাড্ডা লিং রোডে, হেঁটে হেঁটে মাঝে মাঝে আসি, একদম হেঁটে হেঁটে। বাসেও আসার চেষ্টা করি অনেক সময়, ঠিক আছে। তো বাসে যখন আসতাম দেখতাম যে 1 টাকা 2 টাকার জন্য মারামারি করতো, আচ্ছা। রিক্সার সাথে 10 টাকা 20 টাকা নিয়ে জি, ঝগড়া জি, করতো, জি। ঠিক আছে। তারপরে হচ্ছে মানে সুবিধা বঞ্চিত যে মানুষগুলো, সুবিধা তো পাচ্ছেই না, না। ভালো ব্যবহারটুকু পাচ্ছে না। জি, তো ওই জায়গাটা থেকে আমার না প্রথম অনেক আগে থেকে একটা প্ল্যান ছিল যে আমি এদেরকে নিয়ে একটা কাজ করব। আচ্ছা। সো হ্যাপিনেস ডেতে আমি প্রথম যেটা কাজ করি সেটা হচ্ছে এরকম মানুষের, যে এই মানুষগুলোকে 2 টাকা 5 টাকা না দিয়েও সুন্দর একটা হাসি দিয়ে, জি। একটা হাঁক দিয়ে, একটা ভালো ভালো বাহ। কথা বলেও কিন্তু মানুষের মন জয় করা যায়। চমৎকার বলেছেন। ওইটা আসলেই নিয়ে তাই। প্রথম আমি শুরু করি যাত্রাটা। হ্যাঁ, তো ওইটার কাজটা আমি প্রথমে স্টার্ট করি। তো স্টার্ট করার পর একটা হিউজ রেসপন্স ছিল ফেসবুকে, আচ্ছা। প্রচন্ড রেসপন্স ছিল। তো ওইখান থেকে তখন মানে প্রথম কাজে এরকম ভালো একটা রেসপন্স পাওয়ার পরে না, আমার তখন মোটিভেশন জায়গাটা আরো বেড়ে গেল। তখন আমার রেডিও আমাকে সাপোর্ট করা শুরু করলো। আচ্ছা। হ্যাঁ, তো যে কোনো একটা কাজ করতে হলে সামান্য একটা বাজেটের লাগে, দরকার হয়, ওইটা আসা শুরু করলো। রেসপন্সটা খুব ভালো আসলো। তারপর একের পর এক অফিস পিয়ন একটা আছে, দেখবেন আপনি অফিসের যারা স্টাফ যারা কাজ জি। করে, হ্যাঁ, যেমন আমরা যারা অ্যাক্টিং করি, শুধুমাত্র যদি মানে কোনো নাটক হিট হয়, মুভি হিট হয়, কাস্টিং কে ছিল, ক্যামেরার সামনের মানুষগুলো নিয়ে একদম কথা বলা হয়, কার ডিরেকশন ছিল কথা বলা হয়। দেখবেন লাইটের সামনে আপনার লাইট সেট করা হয়েছে ঠিকই, ককশিট নিয়ে দেখবেন একজন আপনার সামনে অলওয়েজ বসে থাকে, জি, সব সময় লাইট ধরে বসে থাকে। গরম লাইটটা যখন আপনার সামনে ধরে বসে থাকে, আমরা যখন 5 মিনিট টেক দেই, উফ অনেক গরম, প্রচন্ড গরম, মানে জি। একটা ভাব চলে আসছে কিন্তু। হ্যাঁ। বাট এই মানুষগুলো দাঁড়িয়ে থাকে সবসময়, সারাক্ষণ, সারাদিন। 24 ঘন্টা, সকাল থেকে রাত। আসলে এই মানুষগুলোকে নিয়ে কিন্তু কেউ কথা বলে না, ভাবছি না বা আমরা এই তাদেরকে মানুষগুলো নিয়ে। নামে আসে না। ইভেন যখন কোন একটা নাটকের আপনার দেখা যায় যে নামের লিস্টটা চলে আসে, ডিটেলস চলে আসে, এই মানুষগুলোর নামও কিন্তু থাকে না। কি হচ্ছে, পার ডেতে কিছু টাকা পাচ্ছে, চলে যাচ্ছে। জি, সো আমার কাছে মনে হচ্ছে যে এই মানুষগুলোর সাথে আমরা অ্যাটলিস্ট এগুলো করতে না পারি, রিপ্রেজেন্ট করতে না পারি, অ্যাটলিস্ট এই মানুষগুলোর সাথে ভালো আচরণ করি, ঠিক আছে। আসলে সমাজের সমসাময়িক অনেক কিছু নিয়ে কিন্তু আমাদের ভাববার বিষয় আছে, এবং প্রত্যেকের জায়গা থেকে কিছু না কিছু করা উচিত বলে আমাদের মনে হয়। অবশ্যই, হ্যাঁ। আপনার বাসার, যেমন ধরেন বাসার মা, বাসার বাবা, আপনার বাসার ছোট ভাই বোন, এদেরকে কিন্তু খুশি করতে হলে আপনার খুব বেশি বেশি কিছু কিছু দরকার করতে নেই। হয় না। জাস্ট আপনি আপনার মাকে হাসি মুখে গিয়ে, আপনি যখন বাসায় ঢুকছেন, একটা হাত দিতে পারেন, মা তুমি কেমন আছো। সত্যি তাই, এবং আশা বাবার করছি কাছে, হ্যাঁ। আজকে সেটের সামনে যারা বসে আছে, আপনাকে নতুন প্রজন্মের একজনই প্রতিনিধি বলতে চাই, তারা দেখে যেন শিখতে পারে এই ব্যাপারগুলো, সেই প্রত্যাশা থাকছে, এবং আমরা যেন শিখতে পারি সব সময়। আর যে কথা অনেক শুনেছি, এবং অভিনয়ের কথা একটু জানতে চাই, আপনার অভিনয় জীবনে পদার্পণ কিভাবে হলো? আচ্ছা, অভিনয়টা মূলত আমার মিডিয়াতে এন্ট্রি হয় হচ্ছে আর্জিং দিয়ে। আচ্ছা, হ্যাঁ, তো ওইখানে আমি প্রথমে
আর্জিংটার প্রতি একদম ফোকাস ছিল। অ্যাক্টিং আমি এখনো করতে পারি এটা বলবো না, আচ্ছা। এখনো শিখছি, ঠিক আছে। তো আর্জিং যখন করছিলাম তখন বান্না ভাই, মাবরুর রশিদ বান্না ভাই, উনি ওনার হাত ধরেই মূলত আমার অ্যাক্টিং ক্যারিয়ারে আসা। তো ভাই আমাকে একদিন নক দিয়ে বললো যে ফারহান তুমি একটু কাজ করো, মিট করো আমার সাথে, আমি তোমাকে নিয়ে ভাবছি। আমি বলছি ভাই আমার দ্বারা সম্ভব না, ঠিক আছে, এই ক্যামেরার সামনে আমাদের অভিনয় সম্ভব না, আমার দ্বারা সম্ভব না, ঠিক আছে, ক্যামেরায় পারো না। তো ভাই বলতেছে সবই সম্ভব, আসো আমি কথা বলবো তোমার সাথে। তখন ভাইয়ের হাউসটা ছিল মিরপুরে। আচ্ছা, হ্যাঁ, তা আমি বড় ভাই একটা বলছে সম্মানের জন্য আমি যাচ্ছি যে অ্যাটলিস্ট গিয়ে কথা বলে আসি কি হয়। তো গেলাম, তো সে খুব অবাক হয়ে গেছিল। আপনি প্রথম নাটকে কাজ করেছিলেন, ওইটা ছিল প্রথম। সেই নাটকটার নাম কি ছিল? একটি 3 মাসের গল্প। আচ্ছা, এবং সেখানে কাদের সাথে কাজ করা হয়েছে? ওইখানে আরফান নিশু ভাই ছিল। ভাই তো আসলে কি বলবো, এটা আসলে কিছু বলার নাই ভাইয়ের অ্যাক্টিং নিয়ে। তো ভাইয়ের সাথে কাজ করা ছিল, আর ছিল ফারিয়া ছিল। আচ্ছা, এবং তাদের সাথে কাজ করার অভিজ্ঞতা আপনার কেমন ছিল? অভিজ্ঞ মানুষদের সাথে কাজ করেছেন, সেখানে আপনি নতুন ছিলেন। হ্যাঁ, মানে নিশু ভাইয়ের সাথে অ্যাক্টিং করার মানে এক্সপেরিয়েন্সটা আমি মানে এটা আসলে কোনো মজার অভিজ্ঞতা কি এখন মনে পড়ছে? 4-5 মিনিট শেষ করা যাবে, ঠিক আছে। তো একটা মজার কাহিনী ছিল, একটি 3 মাসের গল্প শেষে যারা দেখেছেন আপনাদেরকে বলছি যে শেষে দেখবেন একটা সিন ছিল যে ভাইকে আমি খুব ঝাড়ি, মানে স্টোরিটা এরকম ছিল, শাবনাম ফারিয়া আমার গার্লফ্রেন্ড ছিল, পুরো নাটক জুড়ে ওর সাথে আমার রিলেশন ছিল, শেষ মুহূর্তে আমি বিয়ে করি না। আচ্ছা, ঠিক আছে। তো এখন নিশু ভাই হচ্ছে আবার কি, সে আবার বিয়েও করতে চায় না, সে আবার খুব ভদ্র সমাজে একজন মানুষ, ঠিক আছে, সাধক প্রকৃতির। তো শেষ মুহূর্তে নিশু ভাই আমাকে আসে বুঝাইতে যে ভাই যা করছেন মেয়েটা আপনার ভালোবাসে, মেনে নেন। তো সিনটা এরকম ছিল যে আমি তারে ছাই দিয়ে বলে আপনি চলে যান। একটা পর্যায়ে গিয়ে আমি খুব ক্ষেপে যাই, তার শার্টের কলারটা ধরি। এখন না মানে শার্টের কলারটা ধরতে হবে ধাপ করে গিয়ে, তা আমি না হাতটায় ঠিক আস্তে করে ধরি, মানে আদর করে ধরছি। হ্যাঁ, মানে আদর করে মনে ভাবে ধরছি। আর পরে বারবার তো মানে টেকটা এনজি হচ্ছে, ভাই আমার বলতেছে ফারহান এগুলো কি হচ্ছে? আমি বলছি ভাই আমার সাহস হচ্ছে না নিশু ভাই করার দ্বারা। তো নিশু ভাই তো পরে বললো যে এই অ্যাক্টিং তো অ্যাক্টিংই কর, যা আছে কর, চোখ বন্ধ করে। এত ভালো লাগছিল, ঠিক আছে। চমৎকার অভিজ্ঞতার কথা শুনলাম, এখন মনে পড়ছে আপনার ওই দিনগুলোর কথা। এরকম আরো গল্প শুনবো, তবে একটা ছোট্ট বিরতির সময় হয়ে গেছে, বিরতি থেকে ফিরে আসি। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি আবারও ছোট্ট আরেকটি বিরতি, ফিরে আসছি এক্ষুনি, আমাদের সাথেই থাকবেন। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের এই আয়োজনে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, আর আমাদের সাথে আছেন আরজে এবং অভিনেতা মুশফিক আর ফারহান। কথা বলছিলাম তার সাথে, চলে যাচ্ছি আবারও তার কাছে। যে চমৎকার অভিজ্ঞতার কথা শুনছিলাম, এবং বেশ কয়েকদিন আগে কিন্তু আমরা একটি নতুন কাজ পেয়েছি 17ই ডিসেম্বর। সেই কাজটির কথা একটু জানতে চাই, পরিকল্পনা কবে করেছিলেন এই কাজটি করার? 17ই ডিসেম্বরের আমাকে বান্না ভাই প্রথমে, এটাও বান্না ভাইয়ের কাজ ছিল, মাবরুর রশিদ বান্না ভাইয়ের কাজ ছিল। বান্না ভাই আমাকে ফোন করে একদিন, তো ভাই বললো 16ই ডিসেম্বর নিয়ে একটা কাজ করবো। 17ই ডিসেম্বর। আচ্ছা, ওইখানে ক্যারেক্টারটা ছিল এরকম যে মূলত আমি ছিলাম, মিঠু আপা ছিল, মনির ভাই ছিল। তো মিঠু আপা ছিল আমার মা, আচ্ছা, আমি ছিলাম ওনার সন্তান। তো মনির ভাই ছিল একটু রাজাকার টাইপের কমপ্লিটলি, সে ঠিক আছে, সবার সামনে ভালো, ভিতরে ভিতরে হচ্ছে সে একদম পুরো পাকিস্তানিদের সাপোর্ট করে, এই এরকম একটা ওনার ক্যারেক্টার ছিল। পুরো মুক্তিযুদ্ধের কিছু বিষয় আমরা এখানে আমরা চেষ্টা করেছি ফুটিয়ে তোলার জন্য। এবং সবচেয়ে ইন্টারেস্টিং একটা জিনিস আমার কাছে খুব বেশি ইন্টারেস্টিং লেগেছে যে একটা বাড়ি, একটা উঠান, আর 3 জন আর্টিস্ট, এইটা দিয়ে হচ্ছে সম্পূর্ণ গল্পটা আমরা একটু চেষ্টা করেছি প্রেজেন্ট করার জন্য। নাটকটি প্রচারিত হবার পরে সাড়া কেমন পেয়েছিলেন? অনেক ভালো সাড়া পেয়েছি, বিকজ এটা ছিল আমার ডিফারেন্ট কাজ। মানে গ্রামের একটা ছেলে, হ্যাঁ, এবং খুব সহজ সরল টাইপের একটা ছেলে, লুঙ্গি পড়তে হয়েছে আমার, করি না। সো ওইটাতে আমার খুব ডিফারেন্ট একটা কাজ ছিল। সো আমার যারা আমাকে ভালোবাসে, তো সবাইকে আমি নতুন একটা কাজ হচ্ছে রিপ্রেজেন্ট করেছি, হ্যাঁ, উপহার দিয়েছি। সো রেসপন্সটা অনেক ভালো ছিল, এবং অ্যাক্টিংটা পারফেক্ট হয়েছে আমি বলবো না, বাট ভালো রেসপন্স পেয়েছি। চেষ্টা করছেন সবসময় আপনি ভালো কাজ করার। আসলে মুক্তিযুদ্ধ তো আমরা দেখিনি, বা আমরা সবসময় গল্প শুনেছি বা বই পড়েছি, টিভিতে দেখেছি। আপনি কিভাবে এই রকমের কনসেপ্টটি ধারণ করেছেন, বা এই চরিত্রটি ফুটিয়ে তুলতে আপনি কি করেছেন? মোটামুটি যেটা আমরা করেছি, যেমন ওইখানে আমরা এই জিনিসটা কল্পনা করতে পারিনি যে প্রতিটা আর্টিস্ট, মানে 3 জন আর্টিস্ট, মিঠু আপা, দেন হচ্ছে ওইখানে ক্যামেরার সামনে আর্টিস্ট ছিল হচ্ছে 3 জন, বাট আসলে আর্টিস্ট ছিল 4 জন। বান্না ভাই যে ডিরেক্টর, সেও কিন্তু এখানে কাজ করেছে, মানে সেও আমাদেরকে কমপ্লিটলি একটা ক্যারেক্টার কিভাবে আমরা প্লে করব এটাও সে কমপ্লিট দেখিয়ে দিয়েছে। সো মিঠু আপা যখন মিঠু আপা অ্যাক্টিং শুরু করে, মনির ভাই যখন মনির ভাই অ্যাক্টিং শুরু করে,
আমি না অটোই ক্যারেক্টার ঢুকে গেছি, আমি কোনো সময় বুঝি না যে আমি অলরেডি ক্যারেক্টার প্লে করছি। আচ্ছা। ঠিক আছে, আমার একটা সিন ছিল যে সিনে হচ্ছে আমার মাকে মারধর করছে আমার সামনে, বাবার প্রতিও সম্মান আছে, বাবার গায়ে আমি হাত তুলতে পারি না, মাকেও মারধর করছে এবং সেনসিটিভ কিছু ব্যাপার সেনসিটিভ আসলে কিছু ব্যাপার, দেখানো আমার তখন হয়েছে। গাল কাঁপছিল। ঠিক আছে, রেডিওর মধ্যে বাংলা করো, হ্যাঁ? দেশের বিরুদ্ধে যারা কাম করে তাদের জবাই করার নিয়ম আছে। হ্যাঁ? চলো, তুমি, হ্যাঁ? আমার ভাই, আমার ভাই, অনেক কিছু এবং আশা করছি যে এরকম ভিন্ন ভিন্ন চরিত্রে আপনাকে সামনে দেখতে পাবো। গল্প করতে করতে অনুষ্ঠানের কখন যে শেষ পর্যায়ে চলে এসেছি বুঝতেই পারলাম না। অনেক ভালো লাগলো ভাইয়া। শেষ প্রশ্নটি করতে চাই অবশ্যই, আপনার জি। কাছে যে আরজে ফারহান এবং অভিনেতা ফারহান, আচ্ছা, আপনি নিজেকে কিভাবে দেখতে চান? দুইটা কাজকেই ভালোবাসি, দুইটা কাজকে ভালোবেসে সামনে আগাতে চাই, বাকিটা আল্লাহর ইচ্ছা। বাহ, এবং অনেক অনেক শুভকামনা থাকছে ভবিষ্যতের কাজগুলোর জন্য। আশা করছি ভবিষ্যতে আরো নতুন একটি কাজ নিয়ে বেলা শেষে সেটে বসে আড্ডা দেব। অবশ্যই, অনেক অনেক ভালোবাসা আপনার জন্য, অনেক অনেক এসিটিভি ধন্যবাদ। সবার জন্য, আমার জন্য দোয়া করবেন, আমার অবশ্যই। মায়ের জন্য দোয়া করবেন। আমার মাই হচ্ছে আমার একমাত্র পৃথিবীর সবকিছু, বাহ, সো মায়ের জন্য দোয়া চমৎকার। করবেন, এতটুকু চাওয়া পাওয়া। আর যারা দেখছেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন। আমি শেষ ধন্যবাদ। করে দিলাম। আপনার সাথে রেশ মিলিয়ে আমিও বলতে চাই, প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি বেলা শেষের এই আয়োজন। আবারও দেখা হবে নতুন আরেকটি দিনের শেষে, নতুন আরেকটি পর্বে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন।